প্রাণমিল ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছে অনুষ্ঠানে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি তাসলিমা। আজ জানার আছেতে তোমাদের জন্য রয়েছে শওকত আলী সম্পর্কে কিছু তথ্য। শওকত আলী রাজনীতিবিদ ও ভাষা সংগ্রামী। তিনি ১৯১৮ সালের ২০ ফেব্রুয়ারি ঢাকার গ্যান্ডারিয়ায় জন্মগ্রহণ করেন। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সাথে শুরু থেকেই যুক্ত ছিলেন শওকত আলী। তার বাসা ১৫০ চক মোগলটুলি ছিল ভাষা আন্দোলনের বিভিন্ন কর্মকাণ্ডের কেন্দ্রস্থল। ঢাকা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী সংগঠন তমুদ্দিন মজলিসের সাথেও তিনি গভীরভাবে যুক্ত ছিলেন। ঢাকা শহরে ভাষা আন্দোলনকে সংগঠিত করতে তিনি নেতৃস্থানীয় ভূমিকা পালন করেন। ১৯৭৫ সালের ১৮ই আগস্ট এ ভাষা সংগ্রামী মৃত্যুবরণ করেন। ২০১১ সালে শওকত আলী মরণোত্তর ২১ পদকে ভূষিত হন। বন্ধুরা, আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন রাজুক উত্তরা মডেল কলেজ সহকারী অধ্যাপক ইংরেজি বিভাগ মোহাম্মদ মাহবুবুর রহমান। এবারে কথা বলছি তার সঙ্গে। স্বাগত আপনাকে আমাদের আজকের কুইজ শোতে। কেমন আছেন স্যার? ভালো আছি। আপনার মাধ্যমে এনটিভির সকল দর্শককে শুভেচ্ছা জানাচ্ছি। জি, আমারও বেশ ভালো লাগছে আজ আপনাকে আমাদের মাঝে পেয়ে। আর এখন চলছে তো এসএসসি পরীক্ষা, তো এই সময়টাতে আসলে বেসিক্যালি আমরা আজ ইংরেজি বিষয় নিয়ে কথা বলবো আপনার সঙ্গে। ইংরেজি বিভাগের শিক্ষক আপনি, সহকারী অধ্যাপক, এই ব্যাপারে তো আমরা কথা বলবোই। তার আগে একটু জানবো যে আজ ইংরেজি প্রথম পত্র পরীক্ষা সম্পন্ন হলো, কেমন হয়েছে, কেমন মনে হচ্ছে ছাত্রছাত্রীদের মনোভাব? পরীক্ষার পরে আমি আমার প্রতিষ্ঠানের অর্থাৎ রাজুক উত্তরা মডেল কলেজের কয়েকজন ছাত্রছাত্রীর সাথে ইন্টারঅ্যাক্ট করি। তারা সবাই খুব পজিটিভ মাইন্ডেড ছিল এবং সবাই খুব অপটিমিস্টিক যে স্যার আমরা খুব ভালো পরীক্ষা দিয়েছি এবং খুব ভালো একটা ফলাফল করব ইনশাআল্লাহ। আমি তারপরে আমার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ বিক্রমপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক যারা ইংরেজি শিক্ষক আছেন ওনাদের সাথেও ইন্টারঅ্যাক্ট করলাম। তো ওনারাও বললেন যে গ্রামের ছেলেমেয়েরাও ইংরেজি পরীক্ষাটা খুব ভালো দিয়েছে। আমার মনে হচ্ছে প্রশ্নটা ছাত্র বান্ধব ছিল। আর কমিউনিকেটিভ কম্পিটেন্স, আপনি জানেন এখানে দুইটা প্যাসেজ থাকে, প্যাসেজ থেকে অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে হয়। যারা একটু চতুর, যারা একটু পড়াশোনা করে, যারা নিজেদের মেধাটাকে খাটিয়ে আনসার দেওয়ার ব্যাপারে মনোযোগী হয়, তারা খুব ইজিলি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। আর রাইটিং পার্টটাও আমি যা দেখলাম খুব সুন্দর হয়েছে এবং ছাত্রছাত্রীরা সবাই খুব ভালোভাবে উত্তর দিতে পেরেছে বলে আমি মনে করি। জি, এবং পাঠ্য বইটা ভালো করে তাদেরকে পড়তে হবে, বুঝতে হবে, এটাই মেইন। জি। এবং স্যার আগামী মঙ্গলবার তো ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা সম্পন্ন হতে যাচ্ছে। জি। সময় তো আর বেশি নেই। এই কম সময়ের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত, বা তারা এই কম সময়ে নিজেদেরকে কিভাবে প্রস্তুত করবে? আসলে পরীক্ষার আগে ওই রাত জেগে অনেক কিছু পড়ার যে প্রবণতা, এটা কখনো ভালো রেজাল্ট এনে দেয় না। এটাকে আমরা ক্র্যামিং বলি। ক্র্যামিং ডাজন্ট ব্রিং এনি গুড রেজাল্ট। যা করতে হবে এই সময়টাতে সবার আগে নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে। নিজের সুস্থ থেকে বেসিক যে জিনিসগুলো, ধরেন গ্রামার থেকে আমার ন্যারেশনের বেসিক জিনিসগুলো, 5 প্রকার সেন্টেন্সের যে বেসিক রুলসগুলো, সেগুলো আমি একটু রিভাইজ করে নিলাম যাতে ভুলে না যাই। আমি ট্রান্সফরমেশনে গেলাম, অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি 5 প্রকার সেন্টেন্সের যে বেসিক রুলস সেগুলো দেখে নিলাম। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের বেসিক রুলসগুলো দেখলাম। ডিগ্রি, যেটাকে আমরা বলি ট্রান্সফরমেশন অফ অ্যাডজেক্টিভস অ্যান্ড অ্যাডভার্বস, ওই বেসিক জিনিসগুলো যদি দেখি, আসলে সবসময় পাবলিক এক্সামে বেসিক ডেভেলপমেন্টেই যাচাই করা হয়। এটার অ্যাসেসমেন্ট ভালো করার জন্য এই বেসিক জিনিসগুলো যদি তারা বাসায় এই কয়েকদিন দেখে, তাহলে গ্রামার অংশে অবশ্যই ভালো করবে। আর রাইটিং পার্টের জন্য ধরেন কম্পোজিশন থাকে, তারপরে প্যারাগ্রাফ থাকে, ইনফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন, এগুলো থাকে। এই জিনিসগুলো তাদের দৃষ্টিতে যে জিনিসগুলো মনে হয় খুব কারেন্ট, খুব রিসেন্ট, যেগুলো পরীক্ষায় আসতে পারে, এরকম জিনিসগুলো একটু রিডিং পড়ে গেল, যাতে তার একটা আইডিয়া থাকে। পূর্ব আইডিয়া থাকলে পরীক্ষার হলে বসে লিখতে খুব ইজিলি লেখা যায়। আমি মেমোরাইজেশনকে সাপোর্ট করি না। আই ডোন্ট সে দ্যাট তাদের এগুলো মুখস্থ করে যেতে হবে, বাট রিডিং পড়া থাকলে তারা খুব ভালোভাবে লিখতে পারবে বলে আমি মনে করি। অতএব পরীক্ষার এই আগের এই কয়েকটা দিন বা এই দুটা দিন তাদের বেসিক যে আইডিয়াগুলো আছে ইন গ্রামার অ্যান্ড ইন কম্পোজিশন সেকশন, ওইগুলো নিয়ে একটু নাড়াচাড়া করা উচিত। রাত জাগা উচিত নয়, বেশি পড়া উচিত নয়, ক্র্যামিং করা উচিত নয়।
তোমরা দেখছো প্রাণমিল ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে অনুষ্ঠান। সঙ্গে রয়েছে আমি তাসলিমা এবং আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন রাজুক উত্তরা মডেল কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান। এবারে কথা বলছি তার সঙ্গে। স্যার, আমরা কথা বলছিলাম রাইটিংটা নিয়েও কথা বলছিলাম, গ্রামার নিয়েও কথা বলছিলাম। এবারে একটু রিডিং, তারপরে স্যার স্পিকিং, লিসেনিং, এই তিনটা বিষয়ে একটু কথা বলবো। আমরা একটু রিডিংটা দিয়ে শুরু করি। আসলে রিডিংটা আমাদের ট্র্যাডিশনাল প্র্যাকটিসে রিডিং এবং রাইটিং এই দুইটার উপরেই বিশেষ গুরুত্ব দেওয়া হয়। একদম ক্লাসে ছাত্রছাত্রীরা এই দুইটার উপরে বেসিস করেই তাদের অ্যাসেসমেন্টটা হয়, এজন্য তারা এই দুইটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। বাট আমরা ভুলে যাই ইংরেজি শেখার জন্য 4টা স্কিলকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। লিসনিং এবং স্পিকিং স্কিলটার প্রতি আমি মনে করি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। লিসনিং যদি না ডেভেলপ করে তাহলে নেটিভ স্পিকাররা কি বলে আমরা বুঝতে পারবো না। আমি আলোচনা করে দেখেছি আমার ছাত্রছাত্রী যারা বিদেশে পড়াশোনা করতে যায় তারা এসে পড়ে বলে যে স্যার নেটিভ স্পিকারদের কথা আমরা বুঝি না। এটার মূল কারণ হচ্ছে যে আমরা বেঙ্গলি স্পিকিং এনভায়রনমেন্টে বাস করি। আমরা কখনো ইংরেজি সিরিয়াল, ইংরেজি নিউজ, কোনো ইংরেজি প্রোগ্রাম দেখলে অ্যাভয়েড করার চেষ্টা করি। এই জন্যই আমাদের এই প্রবলেমটা হয়। আর এটাকে কিভাবে ডেভেলপ করতে পারি? আমরা যারা ইংরেজি শিক্ষক আছি আমরা কিন্তু উইদিন আওয়ার ক্লাসরুম এটাকে ডেভেলপ করার অনেক উদ্যোগ গ্রহণ করতে পারি। আমাদের ক্লাসটা যদি ইংলিশ স্পিকিং এনভায়রনমেন্ট হয়, হোয়াট এভার আওয়ার স্টুডেন্টস শেয়ার উইথ ইচ আদার দে মাস্ট শেয়ার ইন ইংলিশ। হোয়াট এভার উই সে উইথ আওয়ার স্টুডেন্টস উই শুড সে ইন ইংলিশ। এভাবে আমরা এনকারেজ করতে পারি একটা ইংলিশ স্পিকিং এনভায়রনমেন্ট। আমরা বাসায় গিয়ে বাবা মার সাথে যখন কথা বলি তখন যা চাই যা বলি সেটা ইংরেজিতে বলার চেষ্টা করব। যখনই এটা করতে যাব আমরা দেখব যে অনেকগুলো ইংরেজি আমি খুঁজে পাচ্ছি না, শব্দ আমার ভোক্যাবস অত স্ট্রং না, তখন আমাকে ডিকশনারি উল্টাতে হবে, নতুন নতুন ভোকাবুলারি শিখতে হবে। এভাবেই কিন্তু আমি আমার টোটাল ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারি, এনরিচ করতে পারি। আর স্পিকিং এর বিষয়টা এটা আমাদের উইদিন প্র্যাকটিস, ট্র্যাডিশনাল প্র্যাকটিস চলে আসে, বাট লিসনিংটাই মূলত সবচেয়ে বেশি অবহেলিত থাকে। এই লিসনিংটাকে আরও বেশি ডেভেলপ করার জন্য শিক্ষক, বাবা মা, আমাদের সকলের সমান দায়িত্ব আছে। বাবা মাও যদি যারা একটু শিক্ষিত আছেন সন্তানদের সাথে একটু ইংরেজিতে বলার চেষ্টা করলেন, একটু ইংরেজি বললেন, এটা বলার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের অ্যাকসেন্টুয়েশনটা যেন নেটিভ স্পিকারদের মতো হয়। কারণ ইংরেজিটা ইংরেজদের ভাষা, ইংরেজিটা আমাদের বাঙালিদের ভাষা না, বাংলাদেশিদের ভাষা না। আমরা যে একেবারে বাংলার মতো করে ইংরেজি বলবো এটা আবার গ্রহণযোগ্য না। এজন্যই আমরা কোথায় স্ট্রেস দিব, কোথায় আমাদের উচ্চারণটা একটা গ্লাইড দিতে হবে, অ্যাকসেন্টুয়েশনটা কেমন হবে, ফোনিমসগুলো কি, এই জিনিসগুলো আমাদের শিখতে হবে। দুর্ভাগ্যবশত এই প্রসঙ্গেই আবার আসছি, একজন বন্ধু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে ফোনটা নিয়ে, আমরা আবার এই প্রসঙ্গেই ফিরব। হ্যালো হ্যালো, কে বলছো? আমি মাহফুজ বলছি। কেমন আছো? ভালো আছি। আচ্ছা, কোন ক্লাস, কোন স্কুল? আমি ফোনে প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, বলো কোন বিভাগটি তোমার পছন্দ? বুদ্ধির খেলা। বুদ্ধির খেলা, খুব ভালো। পড়াশোনা কেমন চলছে? ভালো। আচ্ছা, আমাদের কিন্তু বুদ্ধির খেলা বিভাগটিতে কোনো অপশন আমরা রাখিনি, ঠিক আছে? প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, আরিফা একটি বালিকা শ্রেণীর যে কোনো প্রান্ত থেকে একাদশ অবস্থানে আছে। শ্রেণীতে কতজন বালিকা আছে? আবার বলছি, মনোযোগ দিয়ে শোনো। আরিফা একটি বালিকা শ্রেণীর যে কোনো প্রান্ত থেকে একাদশ অবস্থানে আছে। শ্রেণীতে কতজন বালিকা আছে বলো। কত? জলদি বলতে হবে, সময় চলে যাচ্ছে। 11। আচ্ছা, নিলাম। আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তর হচ্ছে 21 জন, 11তম অবস্থান, অর্থাৎ তার আগেও 10 জন, পরেও কিন্তু 10 জন, ঠিক আছে? বুদ্ধির খেলা। আচ্ছা, আরো একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছে। হ্যালো হ্যালো, কে বলছো? আপু, আমি অপূর্ব। কেমন আছো অপূর্ব? ভালো। কোন ক্লাস? ক্লাস 9। ক্লাস 9। আচ্ছা, বলো কোন বিভাগটি থেকে প্রশ্ন করব তোমাকে? খেলার মাঠ। খেলার মাঠ। আর্টস, কমার্স না সায়েন্স? কমার্স। কমার্স। পড়াশোনা কেমন চলছে? হ্যাঁ, ভালো। প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, সম্প্রতি শেষ হওয়া জুনিয়র এশিয়া কাপ হকিতে বাংলাদেশ কোন দেশকে পরাজিত করে? ক হংকং, খ চীন, গ দক্ষিণ কোরিয়া।
জলদি বলতে হবে, সময় চলে যাচ্ছে। অপশন ক হংকং। আচ্ছা নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তর হচ্ছে গ, দক্ষিণ কোরিয়া। 2-0 গোলে দক্ষিণ কোরিয়াকে পরাজিত করে বাংলাদেশ। জানা হলো। স্যার আপনার কাছে ফিরে আসি, আমরা লিসেনিংটা নিয়ে কথা বলছি। যে আমি যা বলছিলাম যে দুর্ভাগ্যবশত আমাদের যে অ্যাসেসমেন্ট সিস্টেম পাবলিক এক্সামে, ওখানে লিসনিং এবং স্পিকিং এর উপরে কোনো নাম্বার বরাদ্দ নাই, যার জন্য ছাত্রছাত্রীরা এটাকে ইন্টারেস্টেড ফিল করে না এই দুইটা স্কিলের উপর। তবে আমাদের প্রতিষ্ঠানে রাজুকুত্তরা মডেল কলেজে ক্লাস 6, 7 এবং ক্লাস 9-এ এসবিএ সিস্টেমের মাধ্যমে, স্কুল বেসড যে অ্যাসেসমেন্ট, এসবিএ সিস্টেমের মাধ্যমে লিসনিং এবং স্পিকিং এর উপরে 5-5-10 নাম্বার রাখা আছে। প্রত্যেকটা প্রতিষ্ঠানে যদি এভাবে এসবিএতে 10 রাখা হয়, তাহলে ছাত্রছাত্রীরা ক্লাস 6 থেকে ইন্টারেস্টেড ফিল করবে যে আমার লিসনিং যে স্কিল আছে এটাকে ডেভেলপ করতে হবে। অবশ্যই। এবং আমি মনে করি প্রতিটা প্রতিষ্ঠানে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি থাকা উচিত, যেখানে তাদের এই স্কিলগুলোকে ডেভেলপ করার জন্য সহায়ক সকল উপাদানগুলো সরবরাহ করা হবে। স্যার এই ক্ষেত্রে ছেলেমেয়েদের কেমন আগ্রহ দেখছেন আপনার প্রতিষ্ঠানের? না, দে আর ভেরি মাচ ইন্টারেস্টেড। অন্য ক্লাসে তাদের অনীহা থাকলেও এই ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরিতে এসে ধরেন অডিও, ভিডিও, ভিজুয়াল বিভিন্ন ইকুইপমেন্টের মাধ্যমে তাদের লিসনিং গুলো ভালো করে খেয়াল করা, সেগুলো শেখা, সেইভাবে কথা বলার চেষ্টা করা বা স্পিকিংটাকে ডেভেলপ করা, এগুলো তারা খুবই উৎসাহী এবং এনকারেজিং। বাহ, অসাধারণ। স্যার আমরা আরো কথা বলবো, আরো অনেক কিছু জানার আছে ইংরেজি বিষয়ে। তোমরা দেখছো প্রাণমিল ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে অনুষ্ঠান। এখন আমরা খেলবো ছবির গ্যালারি বিভাগ নিয়ে। দেখছি ফোন লাইনে কোন বন্ধু রয়েছে আজ আমার সঙ্গে ছবির গ্যালারি বিভাগ খেলার জন্য। হ্যালো, আমি রিম্পি। কেমন আছো? জি ভালো। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো? ক্লাস 10। ক্লাস 10? জি। আচ্ছা, কেমন চলছে পড়াশোনা? জি ভালো। আচ্ছা, এখন আমরা খেলবো ছবির গ্যালারি বিভাগ নিয়ে। প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, ছবির এই ভাস্কর্যটির নাম অদম্য বাংলা। বলতে হবে কোথায় অবস্থিত? ক, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, খ, খুলনা বিশ্ববিদ্যালয়, গ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বলো। খুলনা বিশ্ববিদ্যালয়। উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। ইনি এবারে আফ্রিকার বর্ষসেরা ফুটবলার হয়েছেন, তার নাম বলো। ক, এমেরিক অবামিয়াং, খ, আন্দে আয়ু, গ, ইয়াইয়া তোরে। বলো, এটাও জলদি বলে ফেলো। আবার একটু বলো। অপশন ক, এমেরিক অবামিয়াং। এই উত্তরটাও সঠিক। 500 1000 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। এবার কি আমি যাব তৃতীয় প্রশ্নে? জি যাব। আচ্ছা, নিয়মটা তো জানা আছে নিশ্চয়ই। জি। আচ্ছা, যাচ্ছি। ছবির এই স্থাপনাটির নাম বলো। ক, বুল্যান্ড দরজা, খ, গেলাফ্রা, গ, লন্ডন আই। বলো। লন্ডন আই। উত্তর সঠিক। 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য অনেক অভিনন্দন। স্যার আপনার কাছে ফিরে আসি। এবার আমরা অনেক কিছু নিয়ে কথা বলছিলাম, এবার একটু জানবো আপনার কাছ থেকে। এই যে আমরা এত লিসনিং, এত রাইটিং, মানে সব কিছু নিয়ে আমরা কথা বলছি, আরও একটা ব্যাপার কিন্তু স্যার রয়ে যাচ্ছে মাঝখানে, সেটা হচ্ছে ইংরেজি ভীতি। যতই সব কিছু করছি না কেন, দীর্ঘ 10 বছর ধরে পড়াশোনা করছে সবাই, তারপরও কিন্তু স্যার ইংরেজি ভীতিটা রয়েই যাচ্ছে ছেলেমেয়েদের ভেতর। এই ভীতিটা তারা কিভাবে দূর করবে? আমি এটা আসলে বুঝতে পারি না যে ইংরেজি ভীতি কেন আসবে। এটাকে আমার মনে হয় এক প্রকার একটা মেনিয়া। এটা কেন? ইংরেজি এক অন্যান্য বিষয়ের মতো একটা বিষয়, আমার মতে ইংরেজি অনেক সহজ একটা বিষয়। এই ভীতিটা বিকজ আমাদের ট্র্যাডিশনাল যে মাইন্ডসেট থেকে তৈরি হয়। আমাদের এই মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। 2 নম্বর হচ্ছে, আমরা যদি পার্টিসিপেটরি যে মেথডোলজি ফলো করি, বাচ্চাদেরকে যদি বেশি বেশি করে পার্টিসিপেশনের মাধ্যমে পড়াই, ইন্টারাকশনের মধ্যে রাখি, তাহলে কিন্তু আস্তে আস্তে ওদের ভেতর থেকে ভীতিটা কেটে যাবে। ইংরেজি একসময় ভিনদেশী একটা ভাষা ছিল,
এখন ইংরেজি হচ্ছে আমার গ্রামের ভাষা। ডিউ টু গ্লোবালাইজেশন দ্য ওয়ার্ল্ড ইজ আ ভিলেজ। তো আমি দাবি করব ইংরেজি আমার গ্রামের ভাষা। এই গ্রামের ভাষাকে নিয়ে আমি ভয় পাবো কেন? আমি যদি শুরু থেকে যে বেসিক জিনিসগুলো আছে, খুব বেশি রুলস রেগুলেশনস তো ইংরেজিতে শিখতে হয় না, এগুলো শিখি আর আমি ভোকাবুলারিটাকে যদি এনরিচ করি, তাহলে ইংরেজিতে ভীতি থাকার কোনো কারণ নেই। আর আমরা নিজেরা প্রতিদিন একটু নিজের মনে মনে, এটাকে আমি ডায়ালগ বলি, এটাকে বা মনোলগ বলি, এরকম যদি প্র্যাকটিস করি তাহলে ভীতিটা অনেকটাই কেটে যাবে। শিক্ষকদেরও এখানে বিশাল একটা ভূমিকা পালন করার আছে। ওনারা যদি বাচ্চাদের সাথে খুব বেশি ফ্রেন্ডলি এবং ফ্র্যাঙ্ক হন, বাচ্চাদের পার্সোনাল লেভেলে রিচ করার চেষ্টা করেন, যে ওদের সমস্যাটা কোথায় সেটা ফাইন্ড আউট করি এবং সেই অনুযায়ী যদি তাদেরকে ট্রিটমেন্ট দেন, তাহলে আমি মনে করি না কোনো ছাত্রছাত্রীর মনে ইংরেজি নিয়ে কোনো ভীতি থাকা উচিত বা থাকবে। জি অবশ্যই। এবং এর সঙ্গে মিল রেখে আরও একটা ব্যাপার বলি স্যার, যে বই হচ্ছে জ্ঞানের বাহন, কিন্তু ইন্টারনেটের মাধ্যমেও কিন্তু ছেলেমেয়েরা এখন বিভিন্ন তথ্য পাচ্ছে। এই পড়াশোনায় কতটুকু জ্ঞানমুখী হচ্ছে ছেলেমেয়েরা? আসলে একটা জিনিসকে আমি কিভাবে ব্যবহার করি তার উপরে এর উপযোগিতা নির্ভর করে। এখন ছাত্রছাত্রীদের ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে নতুন নতুন ডেটা, ইনফরমেশন তারা কালেক্ট করতে পারে। তারা অ্যাডভান্সড ওয়ার্ল্ডে কিভাবে ইংরেজিটা কিভাবে পড়ানো হচ্ছে এই জিনিসগুলো জানতে পারে। বাট এটা না করে যদি ইন্টারনেটের অন্যান্য ইউসেজের প্রতি তারা আকৃষ্ট হয়, সেই ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার তাদের জন্য রেস্ট্রিক্ট করা উচিত। বাট আমি সাপোর্ট করি যে এই যে ই লার্নিং, এই ই লার্নিং এর প্রতি আমাদের সবারই এগিয়ে আসা উচিত এবং এটা খুবই একটা ভালো দিক। স্যার আমরা একেবারে অনুষ্ঠানের শেষে চলে এসেছি, তবে বিদায় নেওয়ার আগে আরও একটা ব্যাপার একটু জানবো, যে যেহেতু পরীক্ষা চলছে, ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা আগামী মঙ্গলবার দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তো সেক্ষেত্রে বলবো যে শিক্ষার্থীদের জন্য কোনো পরামর্শ রয়েছে কি? অবশ্যই শিক্ষার্থীদের জন্য আমার একটাই কথা, তুমি যা জেনেছো এতদিন, যা পড়েছো এর মধ্যেই থাকো, জিনিসগুলো ভালো করে রিভাইজ করো। পরীক্ষার হলে যাওয়ার আগে তুমি চেক ব্যাক করো তোমার কি কি জিনিস নিয়ে যাওয়া উচিত, সেগুলো নিয়েছো কিনা, এবং কোন কোন জিনিস পরীক্ষার হলে নিয়ে যাওয়া যাবে না সেগুলো যেন কোনো অবস্থাতেই না নাও। পরীক্ষার হলে গিয়ে তোমার আনসার স্ক্রিপ্টটা বিউটিফিকেশনের প্রতি খেয়াল রাখো, সুন্দর করে মার্জিন দাও, আনসার টু দি কোয়েশ্চেন নাম্বার এত লিখে, তুমি যদি জিগজ্যাগ স্কেল থাকে সেটা ব্যবহার করতে পারো, রয়্যাল ব্লু সাইন পেন ব্যবহার করতে পারো। এটাই তোমার বিউটিফিকেশনটা বা সৌন্দর্যটা বাড়িয়ে দিবে। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। এক্সামিনার দেখে খুশি হবে। তুমি টু দি পয়েন্টে লিখো, একটা প্রশ্নকে আননেসেসারিলি লেনদেন করতে যেও না। যেসব জিনিসগুলো তোমার ভালো জানা আছে ওই জিনিসগুলো তুমি আগে উত্তর লেখার চেষ্টা করো, সবগুলো প্রশ্নের উত্তর দিবা। তুমি তোমার টাইমটাকে বাজেট করো, যে আমার 15টা প্রশ্নের উত্তর দিতে হবে, এর মধ্যে 7টা ব্রড কোয়েশ্চেন, 6টা শর্ট কোয়েশ্চেন, 2টা আছে মিডিয়াম টাইপ কোয়েশ্চেন। তাহলে আমি কোনটার জন্য কত মিনিট সময় রাখবো, অত মিনিট সময় ধরে ধরে তুমি লিখো। কোনো অবস্থাতেই একটা লিখতে গিয়ে আরেকটার সময় হ্যাম্পার বা নষ্ট যাতে না হয়। হাতের লেখার প্রতি খেয়াল রাখো, লেখাটা যেন রিডেবল হয়। তোমার লেখাটা যদি বেশি বড় হয়ে যায় তাহলে মানে অতিরিক্ত পেজ নিলেই যে তুমি বেশি নাম্বার পাবে এটা বলা যাবে না। অনেকের ভিতরে ভ্রান্ত ধারণা থাকে। আমি বলবো স্ট্যান্ডার্ড ফন্ট অফ হ্যান্ডরাইটিং, একটা লাইনে 7 থেকে 8টা শব্দ হতে পারে, একটা পেজে 16 থেকে 18টা লাইন হতে পারে। আসলে আমার টেক বিশ্বাস কেয়ার স্যার, অফ ইওর হেলথ। অবশ্যই স্যার, আজ তো কথা বলতে অনেক ভালো লাগছিল স্যার, অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে। আমার বিশ্বাস আপনার এই টিপসগুলো আমার বন্ধুদের অনেক কাজে দেবে। স্যার আপনি ভালো থাকবেন, আমাদের অনুষ্ঠানে আসবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ ঘোষণা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য লগ ইন করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvpd.com এ। বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।